আছো? আজকে আমরা কথা বলবো খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে, আর তা হলো এয়ার পলিউশন বা বায়ু দূষণ। কিন্তু বায়ু দূষণ কি এমন বড় দুর্যোগ? বায়ু দূষণের ফলে তো আমার কোনো সমস্যা হচ্ছে বলে মনে হচ্ছে না। কারণ তুই তো দূষিত বায়ুতে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছিস। বাতাসে ধুলাবালি তো তোর জন্য ইমিউনিটি বুস্টারের মতো কাজ করে। ঢাকার বাতাস থেকে ধুলাবালি খেতে খেতে একজন মানুষ কতটা হেলদি উঠতে পারে সে গবেষণার জন্য স্পেসিমেন্ট হিসেবে খুব দ্রুতই তোর ডাক আসছে। তুই রেডি থাক। গাইস, বায়ু দূষণ অবশ্যই খুবই বিপজ্জনক একটি দুর্যোগ। আমি সেদিনই একটি পত্রিকায় পড়েছি যে ঢাকা শহরের বায়ু সহনীয় মাত্রার চেয়ে 5 গুণ বেশি দূষিত। হ্যাঁ, আমিও দেখেছি ঢাকার বাতাস মানুষ বসবাসের জন্য একদম অনুপযোগী হয়ে পড়েছে। আচ্ছা, আমি কয়েকটা নিউজ ডাউনলোড করে রেখেছি, এই যে দেখো। কি আশ্চর্য, কিন্তু আমরা তো চোখে কিছুই দেখতে পাই না। ডোন্ট বি সিলি, আমরা তো মধ্যাকর্ষণ শক্তিও চোখে দেখতে পারি না। তার মানে কি? তার মানে কি গ্র্যাভিটি নেই? গ্র্যাভিটি ফিল করা যায়, কিন্তু আমি তো তেমন কিছুই ফিল করছি না। খাওয়া ছাড়া আর কোন বিষয়টার প্রতি তোর ফিল ঠিকঠাক কাজ করে আমায় বলতো। ওফ গাইস, বায়ু দূষণ চোখে দেখা যেতেও পারে, আবার নাও যেতে পারে, কিন্তু এটা যে একটা ভয়ঙ্কর দুর্যোগ তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। এই সম্পর্কে আমাদের আরো ভালো করে জানা দরকার এবং বোঝা দরকার। বায়ু দূষণ সম্পর্কে দুটি বিষয় অবশ্য আমার চোখে পড়েছে। এক হলো যখন দাদু সিগারেট খান তখন সিগারেটের ধোঁয়া চারিদিকে ছড়িয়ে যায়, আর একবার আমাদের রান্নাঘরের স্টোভটা নষ্ট হয়ে গিয়েছিল, তখন অনেক বাজে গন্ধ আর অনেক ধোঁয়া হয়েছিল। আমার মনে হয় এই বিষয়ে আমাদের ইন্টারনেট থেকে একটু পড়াশোনা করা উচিত। একদম ঠিক। তাহলে আর কথা না বলে চল যে যার মতো রিসার্চ শুরু করে দিই। গাইস, আমি একজন এক্সপার্টকে খুঁজে পেয়েছি। উনি বলেছেন আমাদের সাথে দেখা করবেন। তাই নাকি? এ তো খুবই ভালো খবর। আচ্ছা মিঠু, তুই ওনার সাথে যোগাযোগ করে আমাদেরকে জানিয়ে দিস। ওকে বন্ধুরা, আজকে তাহলে এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে এর পরের পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সচেতন থেকো। টাটা, বাই বাই। বাই বাই বাই। হ্যালো বন্ধুরা, বায়ু দূষণ সম্পর্কে জানতে আজকে আমরা যাচ্ছি মাহবুব স্যারের সাথে দেখা করতে। তিনি জলবায়ু পরিবর্তনের সাথে পরিবেশের মান উন্নয়নে গবেষণা করেন। আজকে আমরা তার সাথে কথা বলবো ঢাকা শহরের বায়ু দূষণ এবং এই বিষয়ে আমাদের যে করণীয় সে সম্পর্কে জানতে। তাহলে চলো দেখা করি মাহবুব স্যারের সাথে। লেটস গো। লেটস গো। এই মাইকেল জ্যাকসন। এটা কিন্তু ঘুরে। আমরা লেভেল 4 সেমিস্টার 1 এই হাইড্রোফাইটিক গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। স্যার, দুর্যোগে আমরা ফেসবুক পেজের জন্য আমরা কাজ করি। আমার নাম ডিজে। আমি রাইমি। আমি বিপাশা। আমি মিঠু। স্যার, আমরা এখানে বায়ু দূষণ সম্পর্কে জানতে এসেছি। ভেরি গুড। তোমরা কি জানো বাতাসের প্রধান উপাদানগুলো কি কি? জি স্যার, জানি তো। বাতাসে অনেকগুলো উপাদান রয়েছে, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। গুড। এইসব গ্যাসের মধ্যে কিছু কিছু উপাদান আমাদের জন্য উপকারী, যেমন অক্সিজেন। অক্সিজেন ছাড়া কিছুই বাঁচতে পারে না। একদম ঠিক। আর কিছু কিছু গ্যাস আছে আমাদের জন্য ক্ষতিকর, যেমন কার্বন ডাই অক্সাইড। আমরা জানি বাতাসের অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড ছাড়াও অন্যান্য বিষাক্ত গ্যাস যেমন কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ইত্যাদি শহর অঞ্চলের বায়ু দূষণের মূল উপাদান। এছাড়াও আমি তোমাদেরকে বায়ু দূষণের আরেকটি উপাদানের কথা জানাবো, তা হলো বাতাসে বিদ্যমান অত্যন্ত ক্ষুদ্র ভাসমান বস্তুকণা, যাকে ইংরেজিতে পার্টিকুলেট ম্যাটার বলে এবং যা খালি চোখে দেখা যায় না। এক রিপোর্টে প্রকাশিত হয় 2019 সালে ঢাকার বায়ুতে অধিক পার্টিকুলেট ম্যাটার থাকা ঢাকার বায়ুর মান সারা বিশ্বে সবচাইতে খারাপ ছিল। এই পার্টিকুলেট ম্যাটার বিভিন্ন আকারের হয়ে থাকে। তার মধ্যে পার্টিকুলেট ম্যাটার 2.5 মাইক্রোমিটার সাইজের, যেটি সেটি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। আচ্ছা স্যার, এই পার্টিকুলেট ম্যাটারগুলি কোথা থেকে আসে? আর এগুলো তো বেড়ে যাচ্ছে কেন? এটাই তোমাদের জানতে হবে, কি কি কারণে পার্টিকুলেট ম্যাটারগুলো বাতাসে বেড়ে যাচ্ছে। এসো এই বিষয়ে আমরা একটা অ্যানিমেশন ভিডিও দেখি।
তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো ইদানিং ঢাকার রাস্তা যানবাহনের পরিমাণ অনেক বেড়ে গেছে। আগের তুলনায় বহুগুণে কনস্ট্রাকশন কাজ বৃদ্ধি পেয়েছে। বর্জ্য ময়লা আবর্জনা রাস্তার উপরে পোড়ানো হচ্ছে। এছাড়া কলকারখানা তো আছেই। মূলত এ সকল কারণেই ঢাকার বাতাসে পার্টিকুলেট ম্যাটারসের পরিমাণ ক্রমাগত বেড়েই চলছে। বাতাসে এই পার্টিকুলেট ম্যাটার যুক্ত হওয়ার কারণে শহরে জীবিকার জন্য দিনের বেশিরভাগ সময় যারা বাইরে থাকেন, যেমন যানবাহনের চালক, ফুটপাতের ব্যবসায়ী, পথ শিশু, ট্রাফিক পুলিশ, তাদের ক্ষতি হচ্ছে সবচাইতে বেশি। এছাড়াও বিভিন্ন উপায়ে ঘরের ভিতরে বায়ু দূষণ হতে পারে, যেমন ধূমপান করলে, স্টোভ, মোমবাতি ও বিভিন্ন ধরনের চুলা জ্বালালে বায়ু দূষণ হতে পারে। আচ্ছা আঙ্কেল, এই বায়ু দূষণের ফলে আমাদের কি ধরনের ক্ষতি হতে পারে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বায়ু দূষণের ফলে আমাদের শরীরে যেসব সমস্যা হতে পারে সেগুলো হলো শ্বাস প্রশ্বাসের ব্যাঘাত সহ ফুসফুসের ক্ষমতা কমে যায়, শ্বাসনালীর জ্বালাপোড়া সহ হাঁপানি দেখা যায়, সর্দি কাশি, ঘুম ঘুম ভাব, চোখ, নাক, গলা ও ত্বকে চুলকানি হতে পারে, মাথা ব্যথা হতে পারে, অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যুও হতে পারে। এতক্ষণ আমি তোমাদেরকে বায়ু দূষণের যে ক্ষতিকর প্রভাব সম্পর্কে কিছু বোঝাতে পেরেছি। ইয়েস স্যার। জি আঙ্কেল। এবার আমরা জেনে নেই পরিবেশের উপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব কি। ধরো দৃশ্যমানতা কমে যায়, ইকোসিস্টেমের ভারসাম্য বিঘ্নিত হয়, ফসল ও বনের ক্ষতি হয়। ঢাকার বাতাস কিন্তু সবসময় একই রকম দূষিত থাকে না। এপ্রিল থেকে অগাস্ট মাস অনেক বৃষ্টি হয়, তখন ঢাকার বাতাস থাকে ধুলাবালি মুক্ত, বায়ু থাকে নির্মল। বৃষ্টিপাত বায়ুমণ্ডলে ধুলাবালিকে পরিষ্কার করে দেয়। অন্যদিকে ডিসেম্বর থেকে জানুয়ারি বৃষ্টিপাত না হওয়ায় বাতাস থাকে ধুলাবালি পূর্ণ এবং দূষিত। এবার বুঝতে পারলে বৃষ্টিপাত কতটা গুরুত্বপূর্ণ? আমরা তো এ ব্যাপারে চিন্তাই করিনি। হ্যাঁ, আমার বাবা মা বা আমাদের আশেপাশে যাদেরকে দেখেছি তারা তো এই বিষয় নিয়ে একদমই সচেতন নয়। তারা তো একদম স্বাভাবিকভাবেই চলাফেরা করেন। তাহলে এখন আমাদের কি করা উচিত? মানুষ যখন কোনো বিষয় সম্পর্কে অবগত থাকে না, তখনই তারা অসচেতন হয়ে পড়ে। এটাই আমাদের প্রধান সমস্যা। সবাইকে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানাতে হবে এবং এই দূষণ কমাতে প্রয়োজনীয় কিছু পদক্ষেপ নিতে হবে। আমরা জানি অতিরিক্ত যানবাহন ও পুরনো গাড়ি বায়ু দূষণের অন্যতম কারণ। তাই জ্বালানি সাশ্রয়ী গাড়ি ব্যবহার করতে হবে, পুরাতন মেয়াদ উত্তীর্ণ গাড়ি বন্ধ করতে হবে, ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহার সহ হাঁটার অভ্যাস করতে হবে। জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সৌরশক্তি ব্যবহার করতে হবে। কলকারখানার ধোঁয়া পরিষ্কার করে বাতাসে ছাড়তে হবে। বাড়িতে গাছ লাগাতে হবে। বারান্দায়, ছাদে বাগান করে, সিঁড়ি কোঠায়, এমনকি বসার ঘরে, অর্থাৎ চারদিকে গাছপালায় ভরে দিতে হবে। চলো আমরা এখন একটা সেলফি তুলি, কি বলো? হ্যাঁ, মাস্কটা খুব। সবাই হাঁটো। থ্যাংক ইউ আঙ্কেল, আজকে আমরা বায়ু দূষণ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। এখন আমরা বায়ু দূষণ থেকে বাঁচার জন্য যা করা দরকার তার সবই করব। আমি খুশি হয়েছি যে তোমরা নিজ থেকে আমার কাছে বায়ু দূষণ সম্পর্কে জানতে এসেছো এবং আমি আশা করব তোমরা নিজেরা বায়ু দূষণ সম্পর্কে সচেতন হবে এবং অন্যদেরকে সচেতন হতে সাহায্য করবে। অবশ্যই আঙ্কেল, আজকে থেকে আমরা সবাই সচেতন থাকবো এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও সচেতন করে তুলবো। আর এই ব্যাপারে তোমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবে। One, two, three, no pollution, air pollution. চারিদিকে কালো ধোয়া বলো কি করি, বাতাসে ধুলাবালি বড় বাড়াবাড়ি, ফুসফুস বেচারা বড় বিপদে, মাস্ক পরে চলাফেরা করো নিরাপদে। সবুজে ভরে যাক এই পরিবেশ, আমরাই বাঁচাবো আমাদেরই দেশ। তাই no pollution, no air pollution. 1, 2, 3, no pollution, air pollution. হ্যাঁ বন্ধুরা, আমাদেরই বাঁচাতে হবে আমাদের দেশ। তোমাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে আমরা পরিবেশ বিজ্ঞানী মাহবুব আঙ্কেলের সাথে দেখা করেছিলাম। আমরা তার কাছ থেকে জেনেছি ঢাকা শহরের বায়ু দূষণ সম্পর্কে, ঘরের ভিতরে এবং বাহিরের পরিস্থিতি এবং এর উৎস সম্পর্কে। আমরা আরো জেনেছি বায়ু দূষণের ফলে আমাদের স্বাস্থ্যে কি ধরনের প্রভাব ফেলতে পারে এবং কিভাবে বায়ু দূষণ কমানো যায় এবং এর সাথে অভিযোজিত হওয়া যায় সে সম্পর্কে। গত কিছুদিন আমরা চেষ্টা করেছি আমরা নিজেরাও সচেতন থাকতে এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও সচেতন রাখতে। এর মধ্যে আমরা কি কি করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চাই।
এই ডিজে, প্রথমে তুই বল তুই কি করেছিস? শিওর বন্ধুরা, আমি আগে অনেক বেশি জাঙ্ক ফুড খেতাম, যেমন পিৎজা, বার্গার, ফ্রাইস, এগুলো খেতে আমার ভালো লাগতো। কিন্তু গত কিছুদিন ধরে আমি অভ্যাসটা পরিবর্তন করে ফেলেছি। এখন আমি প্রচুর পরিমাণে ফ্রুটস, ভেজিটেবল খাওয়ার অভ্যাস করেছি। আর সেই সাথেও আমি আমার দাদুকে সিগারেট না খাওয়ার জন্য উৎসাহিত করেছি, আর খেলেও যেন তিনি ব্যালকনিতে গিয়ে খান সেটার জন্য রাজি করেছি। আর বিশেষ করে পর্যাপ্ত আলো বাতাস আসার জন্য ব্যবস্থা করেছি। আমি আমার বাসার ছাদে এবং বারান্দায় প্রচুর গাছপালা লাগিয়েছি। এই দেখো আমার বারান্দা। আমি, আমার আব্বু আম্মু, আমরা সবাই মিলে গাছগুলোর প্রচুর যত্ন নিই। আমাদেরকে দেখে অন্যান্য ফ্ল্যাটের আঙ্কেল আন্টি, ভাইয়া আপুরাও আমাদের সাথে গাছ লাগানো শুরু করেছে। গাছে যখন ফুল ফুটতে শুরু করে তখন আমার ভীষণ ভালো লাগে। একদম ঠিক রাইমি, আমিও গার্ডেনিং শুরু করেছি আর আমার গাছের যত্ন নিতে খুব ভালো লাগে। আমার আব্বু আম্মু আমরা 3 জন মিলে আরেকটা ভালো কাজ শুরু করেছি। যদি কাছে কোথাও যেতে হয় তাহলে আর গাড়ি ইউজ করি না, আমরা রিক্সা দিয়ে অথবা হেঁটেই চলে যাই। তাতে করে আমার আব্বুর ব্যাক পেনও সেরে যাচ্ছে। আর আমাদের গাড়ির ফুয়েলের খরচ কমে যাওয়াতে আমার আম্মু বলেছে এই পরের মাসে আমাকে একটা সাইকেল কিনে দেবে। বাহ, এটা তো খুবই ভালো খবর। আমি যা করেছি তা হলো আমি আমার পছন্দ মতো সময় বাইরে খেলতে যাচ্ছি ও বেড়াতে যাচ্ছি। আমি আমার আম্মুর মোবাইলে একটা এয়ার কোয়ালিটি অ্যাপও ডাউনলোড করেছি, আমি সব সময় সেটা ফলো করছি। আর যেসব রাস্তায় বেশি ট্রাফিক জ্যাম হয় সেসব রাস্তা অ্যাভয়েড করে প্রচুর গাছপালা আছে এমন রাস্তা ব্যবহার করছি। এছাড়া বাইরে যাওয়ার সময় সানস্ক্রিন আর মাস্ক তো ব্যবহার করছি। বন্ধুরা, এখানেই কিন্তু শেষ নয়, আমরা 4 জন মিলে আরো একটা ভালো কাজ করেছি। আমাদের স্কুলের বন্ধুদের কাছে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, ওরা এখন আরো অনেক সচেতন হয়েছে। আর আমাদের স্কুলের ক্যাম্পাসে অনেক অনেক গাছ লাগিয়েছি, তাতে করে আমাদের স্কুলের টিচাররা অনেক খুশি হয়েছে। আর আমাদের স্কুলটা একদম সবুজে ভরে গিয়েছে। এই যে দেখো, এছাড়াও আমাদের স্কুলের সামনে যে একটা কাঁচা বাজার আছে না, ওখানকার দোকানদারকে আমরা বলে দিয়েছি যেহেতু বর্জ্য খোলা স্থানে না পড়ায় আর বর্জ্য ব্যবস্থাপনা করতে বলেছি। বন্ধুরা, আমরা যদি একটু সচেতন হতে পারি আমাদের চারপাশের পরিবেশও অনেক সুন্দর হতে পারে। এতে করে আমাদের মনও ভালো হয়ে যায় এবং বায়ু দূষণ কমিয়ে আনতেও আমরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি। বন্ধুরা, চলো তাহলে আর দেরি না করে আমরা সচেতন হই, আমাদের পরিবেশের প্রতি যত্নবান হই, আর আমাদের শহরটাকে, দেশটাকে সবুজে ভরে তুলি। তাহলে আজ এখানেই শেষ করছি বন্ধুরা। তবে আমরা আবারও ফিরে আসবো নতুন কোনো দুর্যোগ সম্পর্কে জানতে আর জানাতে। আর হ্যাঁ, সচেতন হয়ে তোমরা কে কি করলে তা কমেন্ট সেকশনে জানিও, বা দুর্যোগে আমরা ফেসবুক পেজটিতে ছবি আপলোড করে জানিও। মনে রেখো, সচেতনতাই মূল কথা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সচেতন থেকো। টাটা।